সামাজিক সমস্যা নিয়ে, সামাজিক বিষয় নিয়ে লেখা। বড়দের জন্য এরকম অনেক গল্পই লিখেছেন মহাশ্বেতা দেবী, কিন্তু এটা হয়তো খুব একটা জানি না যে তিনি ছোটদের জন্য অনেক সুন্দর সুন্দর গল্প লিখে গেছেন। তার মধ্যেও সমাজ চেতনা আছে, ইতিহাসের কথা আছে, আবার শুধু মজাও আছে। তার লেখা অনাবিল মজার এমনই এক গল্প হলো ন্যায়দোষ। মহাশ্বেতা দেবীর জন্মশতবর্ষে তার লেখা সেই গল্প অবলম্বনে বেহালা শাখার সহজপাঠ দুয়ের নিবেদন ন্যায়দোষ একটি গরুর নাম, পরিচালনায় দোয়েল হাজরা। অংশগ্রহণে ঋদ্ধিমা, অঙ্কুশ, মৌবনী, এলাক্ষী, ধ্রুবজ্যোতি, ঈশান, ঋষভ, অভিপ্সা, সৌপর্ণ ও পৌরবী। শুরু হচ্ছে ন্যায়দোষ একটি গরুর নাম। এইখানে পেয়েছি। এই তোরা কি বই পড়ছিস রে? দেখি দেখি কি বই? গল্পের গরু ন্যায়দোষ। তার মানে গরুর নাম ন্যায়দোষ? এ মা, ন্যায়দোষ? হ্যাঁ, বইটা মহাশ্বেতা দেবীর লেখা। তার মায়ের গরুর নাম ন্যায়দোষ। তোরা গরুর বই পড়ছিস? কত হাসির কি আছে রে গরুর গল্পে? দে বইটা দে। ও সব জানতে গেলে তো পড়তে হবে। তোরা একটু পড় না, আমরা একটু শুনি। চল চল শুনি শুনি। শোন তাহলে, গল্পের গরু গাছে ওঠে, আর আমার মায়ের গরু দোতলায় উঠত, মাছ মাংস খেত। মাকে যিনি মানুষ করেন তার সেই মণিমাসি আমাদের মণি দিদিমা এখন 93 বছরেও বেঁচে আছেন। দেওঘরে থাকেন তিনি কয়েকশো গরু নিয়ে। তার গরুরা শীতকালে চা খায়। গরুরা চা খায়? 12 মাসে আতপ চালের ফ্যান ভাত খায়। মা বোধহয় তার গরু প্রীতি তার কাছ থেকে পেয়েছেন। ওখানে ন্যায়দোষ থাকতো? তা কেন? ন্যায়দোষ তো ওর মার গরু, এরা তো দিদিমার গরু। তাহলে কি এরা সব ন্যায়দোষের ঠাকুমা, দিদিমা? তুই চুপ করবি? একটু শুনতে দে। দে দে, এবার আমি একটু পড়ি। 1944-এর শেষাশেষি বা 1945-এর গোড়ায় বাবা মফস্বলের সেই শহরটায় বদলি হলেন। বাবার 2জন চাপরাশি ছিল। ছোট ভাই দুধের যোগান দিত, সে দুধ আবার মায়ের পছন্দ নয়। মা ছোট চাপরাশির থেকে একটি গরু কিনলেন। শোনা গেল বাড়িতে এবার দুধের সমস্যা ঘুরছিল। এই কি ন্যায়দোষ? হ্যাঁ, এই ন্যায়দোষ। আচ্ছা, ওর নাম ন্যায়দোষ কেন? অত জানি না যা, তোরা কি শুনবি? গাই বাড়িতে এলো। গাইকে বরণ টরণ করে মা ছোট চাপরাশিকে নতুন কাপড় দিলেন। ও সে কাপড়টা নিয়ে বাড়ির পাশে ধোপাঘাটটিতে স্নান করতে নামলো। ধুতিটা কেচে বাড়ি মেলে দিল। সঙ্গে সঙ্গে ন্যায়দোষ কচর মচর করে ধুতির অর্ধেকটা ছিঁড়ল। তারপর ছোট চাপরাশি যতবার উঠতে যায় ততবার ওকে জলে ফেলে দিল। সে কি রে, ধুতি খেলো কেন? আমি না নবনীতা দেবসেনের একটা গল্পে পড়েছিলাম, একটি গরু সবুজ রঙের লুঙ্গি খেয়েছিল, ওটাকেও মনে হয় কলা পাতা ভেবেছিল। কিন্তু ধুতি তো সাদা, তাহলে নাকি ধুতিটা সবুজ ছিল? এই দেখো, আবার ধুতি নিয়ে শুরু হলো। ন্যায়দোষের জীবন পড়ে রইল। এটা কি ন্যায়দোষের জীবনী? না না, জীবনী না, গল্প। ন্যায়দোষের জীবনী লেখা সম্ভব নয়। কেন? শোন কি লেখা আছে। ন্যায়দোষের সম্পূর্ণ জীবনী লেখা সম্ভব নয়। ন্যায়দোষ লিখে গেলে তা লেখা হতে পারত, কিন্তু ন্যায়দোষ যদিও
স্কুলের সব ক্লাসে পড়ার বই খেয়েছিল। ও কলম বা কালি খায়নি। নেদোষের লেখাটা হলো না, কলম খেলো না বলে। যাক, অতি সত্বর দেখা গেল নেদোষ যে কোনো সময় ওপরে উঠে এসে বাড়িতে একতলা ছিল, পড়ার বই খেয়ে ফেলেছে। বাবা বলতেন এইভাবেই তাড়াতাড়ি লেখাপড়া শেখা যায়। চেয়ে দেখ কি ডিটারমিনেশনে বই খাচ্ছে। আচ্ছা, আমি যদি বই খাই আমিও তাড়াতাড়ি সব শিখে যাব। তুই বই খাবে কি করে? তুই কি গরু? তা কেন? মা বই খাবে। তা কেন, মানুষের মতোই খাবো। কুচি কুচি করে কেটে দই দেব, কলা দেব, একটা স্ট্রবেরিও দিতে পারি, তারপর একটু খেজুর দেব, কাজু দেব, তারপর মিক্সিতে দিয়ে স্মুদি বানিয়ে খেয়ে নেবো। ওরকম করে খেলে হবে না, চিবিয়ে চিবিয়ে খেতে হবে। শোন না, নেদোষ কি সব বই খেত? সব খেত, ব্যাকরণ, ইংরেজিতে চিঠি লেখার বই, সব। কার কার বই খেত সেটা একটু বলি। অনিশ, অবু আর ফলগুর বই ও ভালোবাসতো, কিন্তু সবচেয়ে ছোট ভাই টান্টুর বই সবচেয়ে পছন্দ ছিল ওর। ছোট বোন শাড়ির আর সেজ বোন কঞ্চির বই আর ফ্রক দুই খেত। বাবার কয়েকটা গেঞ্জি আর টাই ছাড়া কিছু খায়নি। রঙের বিষয় ওর মতামত ছিল খুব, নীল রঙের যা দেখতো তাই খেত। সর্বনাশ, আমার ফেভারিট রং যে নীল, কি হবে? আরে তুই চিন্তা করছিস কেন? তুই তো আর নেদোষ পুষছিস না। তুই যে বললি না দোষ মাছ মাংস খেত, আমি তো দেখছি কাগজ আর জামা কাপড় খাচ্ছে। খেত তো, এই দেখ কি লেখা আছে। ওকে আমিষাশী করার জন্যে আমি আর মাই তাই। সেবার বাসন মাজার লোক আসছিল না, আমরা কলা পাতায় খেয়ে এইটো পাতা বাইরে ফেলে দিতাম। ইলিশ মাছের কাটা মাখা পাতা খেয়ে নেদোষের মাছ মাংসে রুচি হলো। মা ওকে সব সময় বোঝান, গরু মাছ খায় না, গরু মাছ খায় না। নেদোষটা মানবে কেন? তারপর কি হলো? তারপর নেদোষ কিছুদিন বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো। তাই বেরিয়ে গিয়েও কি করতো? কি করতো? কি করতো? ঘাস খেত? কি করতো? ভোরবেলা গঙ্গার ধারে গিয়ে ও দাঁড়িয়ে থাকতো। বিহারি কনস্টেবলরা গঙ্গার থেকে স্নান সেরে যতবার পারে উঠতে চায় ততবার নেদোষ ওদের ঢু মেরে জলে ফেলে দিত। ব্রিটিশ পুলিশদের সঙ্গে লড়া সোজা কথা নয়। নেদোষ বোধহয় পরাধীন ভারতের একমাত্র গরু যার নামে অনেক পুলিশ কেস হয়েছে। ও বাবা, বেশ সংগ্রামী গরু। তবে এমনি এমনি বলছি, জানিস তো নেদোষ অনেকদিন বাড়ি ছেড়ে বাইরে ছিল, তারপর একদিন ফিরে এলো। তারপর কি হলো? এই জায়গাটা পড়ি, ভালো করে শোন। তখন ওর খড় তাল করে রাখা হতো ছাতে। একদিন বেজায় খটখট শব্দ, দেখা গেল নেদোষ গম্ভীরভাবে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। গোয়ালের খড় নয়, ছাতের খড়ই ওর বেশি পছন্দ। তখন শীতকাল, নেদোষ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। বিকেলবেলা ফিরলো, খুব একটা নেশা নেশা ভাব। মেনকা খবর দিল গাছিরা যে তালের রস জমা করেছিল, নেদোষ গাছিদেরকে তাড়িয়ে দিয়ে সারা দিন রোদে বসে এন্তার তালের রস খেয়েছে। ওর বেজায় নেশাও হয়েছে, পা টলিয়ে টলিয়েও হাঁটছে। কি কাণ্ড! কিন্তু নেদোষ সে অবস্থাতে ছাতে উঠে গেল। খড় খেতে খেতে এক সময় যখন চাঁদ উঠল, ও ন্যাড়া ছাদের আলসেতে দাঁড়িয়ে গেল। তারপর নেদোষকে নামানো হলো কিভাবে? নাকি নেদোষ পড়ে গেল? নেদোষ পড়বার লোক নয়,
মানে পরবার গরু নয়, মহাশ্বেতা দেবীর বাবাই নেদোষকে নামিয়েছিলেন। কিভাবে? সে কথা লেখা নেই। তারপর একদিন নেদোষের খুব অসুখ করলো। আহারে, ডাক্তার ডাকা হয়নি? হয়েছিল, কিন্তু নেদোষ তাকে এমন লাগাতার ঢু মেরেছিল যে সেই ডাক্তারবাবুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল। আচ্ছা, নেদোষ কি সত্যিই গরু ছিল? এই দেখো, এইসব খুব বাজে প্রশ্ন। নেদোষ সত্যিই গরু ছিল কিনা, নেদোষ সত্যি গরু ছিল কিনা, এসব প্রশ্ন যারা করে তাদের আমি গল্প বলি না। তারা গল্প শুনতে এসো না। জানো তো, নেদোষ গল্পটা মহাশ্বেতা দেবী লিখেছিলেন সন্দেশের জন্য। মহাশ্বেতা দেবী ছোটদের জন্য কত সুন্দর সুন্দর গল্প লিখেছেন। লজেন্স, ভারেঙ্গার ভূত, ভারেঙ্গার ভূত, ভারেঙ্গার ভূত, ভারেঙ্গার ভূত আমরা শুনবো, আমরা শুনবো, আমরা শুনবো। আচ্ছা আচ্ছা, সেটা আর একদিন হবে। মহাশ্বেতা দেবী বেঁচে থাকলে এখন তার 100 বছর হতো। আমরা নেদোষের গল্পে আজ তাকে প্রণাম জানালাম।